রাতের শেষ প্রহর ওয়াগাডুগুর পরিবেশে এক গভীর নিস্তব্ধতা ছেয়েছিল, যেন শহরের প্রতিটি দেয়াল, প্রতিটি গলি কোনো বড় বিপর্যয়ের আগে শ্বাসরুদ্ধ করে দাঁড়িয়ে আছে। পাখিরা তখনও ঘুম থেকে ওঠেনি, রাস্তাগুলো খালি ছিল এবং শহর ঘুমিয়েছিল। কিন্তু এই নিস্তব্ধতার গভীরে কিছু একটা শুরু হয়ে গিয়েছিল, এমন এক তোলপাড় যার শব্দ কান দিয়ে নয়, বরং ইতিহাসের পাতা থেকে শোনা যাচ্ছিল। কালো রঙের 4টি এসইউভি গাড়ি শহরের পশ্চিম গেট দিয়ে প্রবেশ করল। নম্বর প্লেটগুলো ছিল কূটনৈতিক। গাড়ির কাঁচ কালো এবং বন্ধ, আর ভেতরে বসে থাকা ব্যক্তিদের সুরও ছিল শীতল। না কোনো সাইরেন বাজল, না কোনো প্রোটোকল। যেন কোনো ভূতের কাফেলা লুকিয়ে এক পবিত্র গাছের দিকে এগিয়ে চলেছে। এই গাড়িগুলোতে থাকা ব্যক্তিরা শুধু কূটনৈতিক ছিল না, তারা ছিল ঘাতক, সিস্টেমের ঘাতক, জাতির স্বপ্নের শত্রু। তাদের হাতে থাকা ইস্পাতের ব্রিফকেসে না ছিল কোনো বাণিজ্যিক চুক্তি, না ছিল কোনো শান্তি সম্মেলনের ফাইল। তাতে ছিল এক গোপন নির্দেশ: রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাউরেকে যে কোনো মূল্যে হেফাজতে নিতে হবে, মৃত অথবা জীবিত, কোনো চিহ্ন ছাড়া, কোনো শব্দ ছাড়া, কোনো প্রতিক্রিয়া ছাড়া। এই নির্দেশ কোনো আদালত, সংসদ বা জাতিসংঘ থেকে আসেনি। এই মিশনটি এসেছিল এক অদৃশ্য জোট, এক গোপন বিশ্ব পরিষদের পক্ষ থেকে। এমন শক্তি যারা নিজেদের আসনে বসে মহাদেশের ভাগ্য নির্ধারণ করে, আর যখন কেউ তাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলে, তখন তাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত সেই টেবিলেই নেওয়া হয়। রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাউরে তখন প্রাসাদের ব্যক্তিগত কক্ষে ছিলেন, যেখানে তিনি প্রতিদিন ফজরের আগে একান্তে ইবাদত করতেন। তার চেহারায় প্রশান্তি ছিল, কিন্তু কপালে সেই চিন্তার ভাঁজও ছিল, যা প্রত্যেক সেই নেতার থাকে যাকে নিজের জনগণের ভাগ্যের বোঝা বইতে হয়। তার প্রার্থনাই ছিল বিশ্বাস, আর তার চোখে ছিল স্বপ্ন। ঠিক সেই মুহূর্তে দরজায় হালকা টোকা পড়ল। প্রতিরক্ষা মন্ত্রী ধীর পায়ে ভেতরে প্রবেশ করলেন। তার মুখ ছিল অভিব্যক্তিহীন, কিন্তু চোখে ছিল বিপদের গভীরতা। তিনি ঝুঁকে রাষ্ট্রপতির কানে আস্তে করে বললেন, যারা আসার অনুরোধ করেছিল তারা কথা বলতে আসেনি স্যার, তারা আপনাকে নিয়ে যেতে এসেছে স্যার। এটা ছিল একটা বাক্য, কিন্তু এর ভিতরে লুকিয়ে ছিল পুরো ইতিহাসের ওজন। ত্রাউরে কয়েক মুহূর্ত চুপচাপ ভাবলেন, তারপরে নিজের তসবিহ গোনা বন্ধ করলেন, চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকাতে লাগলেন। দূরে শহরের আকাশ তখনও অন্ধকার ছিল, কিন্তু তিনি জানতেন যে সূর্য ওঠার আগে আজ কিছু বদলে যাবে। এমন কিছু ঘটবে যা বছরের পর বছর মনে রাখা হবে। তার মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, এই মাটি ভয়ে মাথা নত করে না, আর আমি সেই ব্যক্তি নই যাকে অন্ধকারে নিয়ে যাওয়া যায়। একই সময়ে প্রাসাদের প্রধান ফটকে মোতায়েন রক্ষীরা অস্বাভাবিক কর্মকাণ্ড অনুভব করতে শুরু করেছিল। কিন্তু ওপর থেকে নির্দেশ এসেছিল, চুপ থাকো, এটি একটি কূটনৈতিক মিশন। কিন্তু আসল মিশন কূটনীতি ছিল না, বরং ছিল নিস্তব্ধতায় এক বিপ্লবী কণ্ঠকে দমন করা। এটি ছিল গল্পের সূচনা, সেই সকাল যখন শত্রু এসেছিল, কিন্তু ফেরার সময় এক জাগ্রত জাতিকে সামনে পেয়েছিল। সকালের ছায়া তখনও প্রাসাদের দেয়াল থেকে সরেনি। এর মধ্যেই সেই কূটনৈতিক গাড়িগুলো, যেগুলোকে বাইরের দুনিয়া শান্তি ও আলোচনার প্রতীক মনে করে, প্রাসাদের ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করেছিল। দরজা কোনো হুইচই ছাড়াই খোলা হয়েছিল। রক্ষীদের বলা হয়েছিল এটি একটি গোপন কূটনৈতিক মিশন। রাষ্ট্রপতির সাথে ব্যক্তিগত সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছে। এই আদেশের পেছনে ছিল এক বিশ্ব দূতাবাসের শিলমোহর, এমন এক শিলমোহর যার সামনে সাধারণ নিরাপত্তাকর্মীরা প্রশ্ন করে না, শুধু মাথা ঝুঁকিয়ে পথ করে দেয়। রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাউরে এখন আনুষ্ঠানিক পোশাকে চলে এসেছিলেন। তার কাছে থাকা কয়েকজন বিশ্বস্ত উপদেষ্টা চুপচাপ বসেছিলেন, কিন্তু পরিবেশে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়তে শুরু করেছিল। প্রতিরক্ষামন্ত্রী, যিনি আগেই সতর্ক হয়েছিলেন, বারবার ফোনের স্ক্রিন দেখছিলেন। কোনো অস্বাভাবিক সংকেত, কোনো নড়াচড়া, কোনো নীরব সতর্ক বার্তা। প্রাসাদের ভেতরের করিডরে সেই এজেন্টরা এখন আলাদা হয়ে গিয়েছিল। দুজন পশ্চিমা উইংয়ে প্রবেশ করল, যেখানে কূটনৈতিক বৈঠকের জন্য টেবিল আগে থেকেই সাজানো ছিল। দুজন রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মীদের মধ্যে মিশে গেল। তাদের নজর অতিথিদের উপর ছিল না, বরং ছিল দেয়াল, ক্যামেরা এবং নিরাপত্তার দুর্বলতার ওপর। তাদের মধ্যে একজন আস্তে করে তার হাতার ভেতরে লুকানো ইয়ারপিসটি ঠিক করল। অন্যজন তার কোটের ভেতরের পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা চাপল, সম্ভবত লোকেশন সেন্ডার বা সেন্সর বা হাত করা। তাদের হাবভাব বলছিল যে তারা কূটনীতিক কম এবং অপারেটিভ বেশি। ঠিক সেই সময় রাষ্ট্রপতি ত্রাউরের এক ঘনিষ্ঠ সহযোগী জামাল, যিনি বহু বছর তার সাথে কাজ করেছেন,
অস্বাভাবিক কার্যকলাপ অনুভব করলেন। তার মনে সঙ্গে সঙ্গে একটি পুরনো প্রবাদ ভেসে উঠল, যখন পর্দাটা কূটনীতির হয় এবং নিঃশ্বাসে শীতলতা থাকে, বুঝবেন কোনো তলোয়ার লুকিয়ে আছে। তিনি চুপিসারে একটি নোট রাষ্ট্রপতির হাতে ধরিয়ে দিলেন, যাতে মাত্র 2টি শব্দ লেখা ছিল, জাদা দেখছে। জাদা ছিল সেই কোড নাম যা প্রাসাদের আন্ডারগ্রাউন্ড ইন্টেলিজেন্স নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হতো। সেই নীরব ব্যবস্থা যা রাষ্ট্রপতি ট্রাওরে তার ক্ষমতার শুরুতে তৈরি করেছিলেন, যা গোপন সুড়ঙ্গ, ছায়াসঙ্গী সমর্থক এবং অন্য দুনিয়ার সাথে যুক্ত সাইবার বিশেষজ্ঞ নিয়ে গঠিত ছিল। তাদের কাজ ছিল দেখা, এবং আজ তারা দেখছিল। রাষ্ট্রপতি ট্রাওরে নোটটি পড়ে একটি গভীর শ্বাস নিলেন, মুখে প্রশান্তি এনে আপাত দৃষ্টিতে ঐতিহ্যবাহী ভঙ্গিতে টেবিলের দিকে এগিয়ে গেলেন। সাক্ষাতের স্থানে প্রবেশ করতেই 4 জন বিদেশি এজেন্ট আগে থেকেই উপস্থিত ছিল। টেবিলে কোনো ফাইল ছিল না, কোনো দোভাষী, কোনো রক্ষী, কোনো রেকর্ডিং ক্যামেরা নেই। শুধু একটি বন্ধ ব্রিফকেস পড়েছিল, যেন কোনো কবর দেওয়া রহস্য। একজন এজেন্ট আস্তে করে উঠে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে বলল, ইয়োর এক্সেলেন্সি, দিস উইল ওনলি টেক আ মোমেন্ট। মহামান্য, এতে মাত্র 1 মুহূর্ত লাগবে। সেই মুহূর্তে রাষ্ট্রপতি দেখলেন যে তার পেছনে দাঁড়িয়ে থাকা একজন এজেন্টের পিঠে হাতকড়া খোলার হালকা শব্দ প্রতিধ্বনিত হল। এটা ছিল সেই মুহূর্ত যেখানে শব্দের খেলা শেষ হয়ে গিয়েছিল। এখন সিদ্ধান্ত, শক্তি, বুদ্ধিমত্তা এবং জনগণের আনুগত্যের ওপর নির্ভরশীল ছিল। রাষ্ট্রপতি ট্রাওরে মৃদু হেসে বললেন, মনে হচ্ছে আজ অনেক বেশি হলুদ হয়ে গেছে, আমার একটু সতেজতা দরকার। আর তিনি উঠে দাঁড়ালেন, কোনো শব্দ ছাড়া, কোনো দ্বিধা ছাড়া, একটি নীরব দরজার দিকে এগিয়ে গেলেন। কিন্তু প্রতিটি পদক্ষেপ ছিল তার বিপ্লবী কৌশলের অংশ, কারণ আসল যুদ্ধ এখন শুরু হতে চলেছিল। ওয়াগাডুগুর রাষ্ট্রপতি প্রাসাদে বিপদ ভেতরে প্রবেশ করেছিল, কিন্তু বাইরের দুনিয়া তখনও গভীর ঘুমে ছিল। প্রাসাদের ভেতরের করিডোরে এক অদৃশ্য টানাপোড়েন চলছিল। রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাওরে, যিনি কিছুক্ষণ আগে কূটনৈতিক বৈঠকের অজুহাতে উঠেছিলেন, এখন প্রাসাদের সেই অংশের দিকে যাচ্ছিলেন যেখানে সাধারণ পরিস্থিতিতে শুধু পরিচ্ছন্নতা কর্মী বা নিচু স্তরের কর্মীদের প্রবেশাধিকার ছিল। কিন্তু তিনি জানতেন যে এটি কোনো সাধারণ পথ ছিল না, এটি ছিল একটি বিকল্প পালানোর পথ, এমন একটি পথ যা বহু বছর আগে তৈরি করা হয়েছিল কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য। তিনি একটি খিলানযুক্ত দরজা দিয়ে গেলেন, যার পেছনে একটি ছোট ঘর ছিল, এবং সেখানে এক পুরনো আমলের রক্ষী তার জন্য অপেক্ষা করছিল, নীরব, সতর্ক, বিশ্বস্ত। রাষ্ট্রপতি ভেতরে প্রবেশ করতেই রক্ষী মাথা নত করে ধীরে ধীরে বলল, জাদা জেগে উঠেছে স্যার, পথ নিরাপদ। এই শব্দগুলো শুনেই রাষ্ট্রপতির চেহারায় গভীর গাম্ভীর্য ছেয়ে গেল। জাদা একটি গোপন কোড ছিল, রাষ্ট্রপতি প্রাসাদের নিচে ছড়িয়ে থাকা আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ, নজরদারি ব্যবস্থা এবং স্বেচ্ছাবলী গোপন কর্মীদের নেটওয়ার্ক। এটি কখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, না কোনো নথিতে এর উল্লেখ ছিল। এটি শুধু কয়েকজন বিশেষ ব্যক্তি জানত যে যদি কোনোদিন কোনো বিদেশি শক্তি আফ্রিকার নেতৃত্বকে নত করার চেষ্টা করে, তবে জাদা জেগে উঠবে। রাষ্ট্রপতি সময় নষ্ট না করে সুড়ঙ্গের দরজা পার হলেন। সেখানে আলো কম ছিল, কিন্তু দেয়ালে লাগানো স্ক্রিনে ক্যামেরার লাইভ ফিড জ্বলছিল। পুরো প্রাসাদ এই মুহূর্তে জাদার চোখে দেখা যাচ্ছিল। রাষ্ট্রপতি দ্রুত পা চালালেন, যেন তিনি জানেন যে সময়ের নাড়ি এখন তার হাতে। অন্যদিকে সেই 4 এজেন্ট যারা রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে এসেছিল, ঘরে খালি চেয়ার দেখে হতভম্ব হয়ে গেল। তাদের মুখে ঘাম দেখা দিল এবং তাদের পা টলতে লাগল। তারা তাদের যোগাযোগের সরঞ্জাম বের করে বার্তা পাঠাতে শুরু করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাদার অপারেটররা এই এজেন্টদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখতে শুরু করেছিল। প্রাসাদের ছাদ, দেয়াল এবং ত্যাগখানায় নশব করা খুফিয়া ক্যামেরা তাদের অবস্থান, চলাচল এবং মুখ রেকর্ড করছিল। শহরে থাকা আন্ডারগ্রাউন্ড কর্মীদের গোপন কোডে বার্তা পাঠানো হলো, ঈগলের ওপর হামলা হয়েছে, কিন্তু ঈগল আকাশে আছে। এই বার্তা পেতেই শহরের বিভিন্ন প্রান্তে তরুণ ছাত্র, ট্যাক্সি ড্রাইভার, ফেরিওয়ালা, দোকানদার এবং সামাজিক কর্মীরা নীরবে সক্রিয় হতে লাগল, যেন এক ঘুমন্ত সেনাবাহিনী জেগে উঠেছে। রাষ্ট্রপতি ট্রাওরে সুড়ঙ্গের শেষ অংশে পৌঁছলেন। তিনি সেখানে জাদার প্রধান অপারেটরের সাথে দেখা করলেন, যিনি তার সামনে একটি মানচিত্র রাখলেন। বিভিন্ন জায়গায় লাল চিহ্ন দেওয়া ছিল। প্রাসাদ ভেতর থেকে লক করা হচ্ছে স্যার, শহর সতর্ক অবস্থায় আছে, সমস্ত দল সক্রিয় হয়ে গেছে। রাষ্ট্রপতি এক মুহূর্ত স্ক্রিনের দিকে তাকালেন, তারপর আস্তে করে বললেন, এই হামলা শুধু একজন মানুষের ওপর ছিল না, এটা ছিল
পুরো মহাদেশের আত্মমর্যাদার ওপর, উত্তর পুরো মহাদেশ থেকে আসবে। আর সেই মুহূর্তে জাদার চোখ বাইরের দুনিয়ায় বিপ্লবের প্রথম স্ফুলিঙ্গ জ্বলতে দেখল। রাষ্ট্রপতি ত্রাওরে সুড়ঙ্গের শেষ দরজা দিয়ে বেরিয়ে এসেছিলেন। তার পায়ের নিচে এখন প্রাসাদের ঝকঝকে মার্বেলের মেঝে নয়, বরং মাটি, অন্ধকার এবং নীরবতার সেই পথ ছিল যা বহু বছর আগে কোনো বিপ্লবী কল্পনায় ভেবেছিলেন। কিন্তু আজ সেই কল্পনা বাস্তবে পরিণত হয়েছিল। তার চারপাশে সুড়ঙ্গের ভেতরে দেয়ালে ঝোলানো মৃদু আলো ছিল এবং কানে জাদার অপারেটরের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, প্রাসাদের সমস্ত প্রবেশপথ লক করা হয়েছে, সমস্ত এজেন্ট আমাদের নজরে আছে, জনগণকে সংকেত দেওয়া হয়েছে। এই দুটি লাইনেই যেন আগুন লেগে গিয়েছিল। প্রাসাদ থেকে কয়েক কিলোমিটার দূরে শহরের বিভিন্ন গলিতে সাধারণ জীবন চলছিল। দোকান খোলা ছিল, বাচ্চারা স্কুলে যাচ্ছিল, পুরনো বাসগুলো রাস্তায় ধীরে ধীরে চলছিল। কিন্তু এই স্বাভাবিকতার নিচে এক অস্বাভাবিক কার্যকলাপ শুরু হয়ে গিয়েছিল। বাজারের তরুণরা হঠাৎ তাদের পকেট থেকে পুরনো, গোপনে মডিফাই করা মোবাইল ফোন বের করে জাদা নেটওয়ার্কের সাথে যুক্ত হল। বার্তাটি সহজ ছিল, রাষ্ট্রপতিকে অপহরণের চেষ্টা করা হয়েছে, তিনি নিরাপদ, কিন্তু শত্রু এখন আমাদের ভেতরে। এই বার্তা ছড়িয়ে পড়তেই ওয়াগাডুগুর রাস্তায় এক নীরব জাগরণ পা রাখল। ছাত্ররা তাদের ক্লাস ছেড়ে দিল, শিক্ষকরা কলেজ বন্ধ করে দিল। একটি বিশ্ববিদ্যালয়ের ভবনের সামনে কয়েক ডজন তরুণ জড়ো হতে শুরু করল, হাতে ব্যানার, মুখে দৃঢ়তা, চোখে ক্রোধ। অন্যদিকে ট্যাক্সি ড্রাইভাররা রেডিও সিগন্যালে একে অপরের সাথে যোগাযোগ করল। পুরো শহর হঠাৎ করে যেন একটি জালে পরিণত হল। ট্যাক্সিগুলো গুরুত্বপূর্ণ মোড়গুলো ব্লক করে দিল, বাজারের চারপাশে রিকশা দাঁড় করিয়ে দেওয়া হলো। পাবলিক বাসের ড্রাইভাররা বাস রাস্তার মাঝখানে থামিয়ে দিল এবং এভাবে শহরের ধমনীগুলো স্থবির হয়ে গেল। কিন্তু এটা কোনো বিক্ষোভ ছিল না, এটা ছিল প্রতিরোধ, নিজের মাতৃভূমি, নিজের নেতৃত্ব এবং নিজের স্বপ্নের প্রতিরোধ। প্রাসাদের ভেতরে এজেন্টরা এখন একটি ঘরে বন্দী হয়ে গিয়েছিল। তাদের রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে দেওয়া হয়েছিল। স্যাটেলাইট ফোনের সিগন্যাল জাদার সাইবার বিশেষজ্ঞরা ব্লক করে দিয়েছিল। যারা ভেবেছিল একটি কূটনৈতিক সালামের আড়ালে একটি বিপ্লবের গলা টিপে দেবে, তারা এখন নিজেরাই প্রাসাদের চার দেওয়ালের মধ্যে অসহায়ভাবে আটকে ছিল। একজন এজেন্ট হতাশায় টেবিলে জোরে হাত মারল। এটা অসম্ভব, এটা একটা পশ্চাৎপদ রাষ্ট্র, এদের কাছে এই সব কিছু কিভাবে আছে? তার সঙ্গী ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ধীরে ধীরে বলল, আমরা ট্রাওরেকে একজন মানুষ ভেবেছিলাম, আমরা ভুলে গিয়েছিলাম সে একটি আন্দোলনে পরিণত হয়েছে। প্রাসাদের ভেতরে মোতায়েন স্থানীয় নিরাপত্তা কর্মীরা, যারা আগে এই এজেন্টদের সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল, এখন নীরবে দূরত্বে দাঁড়িয়ে গেল। তাদের হাত এখনও বন্দুকের ওপর ছিল না, কিন্তু আঙুলগুলো ট্রিগারের কাছে ছিল। কোনো কথা বলা হলো না, শুধু চোখে একটি বার্তা ছিল, আমরা দেখছি। রাষ্ট্রপতি ত্রাউরে, যিনি এখন একটি নিরাপদ স্থানে পৌঁছে গিয়েছিলেন, সেই সময় একটি বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিলেন। সেখানে ওয়াগাডুগুর বিভিন্ন রাস্তার লাইভ ফিড চলছিল। রাস্তা, বাজার, মোড়, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় মানুষ বেরিয়ে এসেছিল। না কোনো মারামারি, না কোনো সহিংসতা, শুধু শান্তিপূর্ণ প্রতিরোধ, শুধু ঐক্য। রাষ্ট্রপতি একটি গভীর শ্বাস নিলেন এবং আস্তে করে বললেন, ওরা আমাকে নিতে এসেছিল, কিন্তু এখন ওদের একটি জাতির সামনা করতে হবে। রাষ্ট্রপতি প্রাসাদের দেয়ালের ভেতরে একটি ছোট ঘরে সেই চারজন এজেন্ট এখন একে অপরের দিকে তাকাচ্ছিল, যেন তাদের নিজেদের অস্তিত্ব নিয়েই সন্দেহ হচ্ছে। টেবিলে পড়ে থাকা সেই ইস্পাতের ব্রিফকেসটি এখন অকেজো হয়ে গিয়েছিল। যে নির্দেশ নিয়ে তারা এসেছিল তা এখন নিজেরাই একটি প্রমাণে পরিণত হয়েছিল। ঘরে নীরবতা ছেয়েছিল, কিন্তু এটি নিয়ন্ত্রণের নীরবতা ছিল না, এটি ছিল পরাজয়ের নীরবতা। প্রাসাদের ভেতরে থাকা স্থানীয় রক্ষীরা এখন বিভিন্ন চাবি দিয়ে সেই ঘরটি ঘিরে ফেলেছিল। এরাই সেই লোক যারা কয়েক ঘন্টা আগেই এজেন্টদের সম্মান ও শ্রদ্ধার সাথে ভেতরে আসতে দিয়েছিল। কিন্তু এখন তাদের কাঁধ টানটান হয়ে গিয়েছিল, তাদের দৃষ্টি বদলে গিয়েছিল এবং সবচেয়ে বড় কথা, তাদের হাত অস্ত্রের কাছে চলে এসেছিল। কেউ কিছু বলেনি, কিন্তু প্রতিটি রক্ষীর চোখে একটাই বার্তা ছিল, এখন আমরা তোমাদের অতিথি মনে করি না। প্রাসাদের ভেতরের নিরাপত্তা দল জাডা নেটওয়ার্কের নির্দেশে নীরব অবরোধ কার্যকর করেছিল। কোনো এজেন্ট প্রাসাদ থেকে বাইরে যেতে পারত না, কোনো কল,
কোনো ইমেল, কোনো স্যাটেলাইট বার্তা বাইরে যেতে পারত না। তাদের কাছে এখন শুধু একটা জিনিস বাকি ছিল, অপেক্ষা। এজেন্টদের মধ্যে একজন, যার কপালের পাশে ঘামের ফোঁটা ক্রমাগত ঝরছিল, অবশেষে উঠে দাঁড়াল। সে একটি রক্ষীর দিকে তাকালো, যে রাইফেল হাতে নীরবে গভীর শ্বাস নিচ্ছিল। এজেন্ট শীতল কণ্ঠে বলল, আমাদের কূটনৈতিক ছাড়পত্র আছে এসব আইনের বিরুদ্ধে। রক্ষী কোনো উত্তর দিল না, শুধু এক মুহূর্তের জন্য রাইফেলের ওপর তার মুঠো আরও শক্ত হলো, তারপর আবার শিথিল হলো, যেন সে বলতে চাইল, এখন আইন তোমাদের ভাষায় নয়, জাতির ভাষায় কথা বলবে। ঠিক সেই মুহূর্তে দেশের সমস্ত চ্যানেলে স্ক্রিন কালো হয়ে গেল। কোনো বিজ্ঞাপন, কোনো খবর, কিচ্ছু না, শুধু নীরবতা। তারপর হঠাৎ একটি ছবি ভেসে উঠল, একটি লম্বা কাঠের টেবিল, তার এক প্রান্তে বসে আছেন রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাওরে। তার চারপাশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কৃষক, বয়স্ক এবং তরুণী মেয়েরা বসেছিল। অন্যদিকে মালি, চাঁদ এবং গিনি থেকে আসা সামরিক কমান্ডাররা উপস্থিত ছিলেন। এই দৃশ্য সম্প্রচার হতেই যেন পুরো দেশ স্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি সেই স্ক্রিনের উপর ছিল। হৃৎপিণ্ড ধুকফুক করছিল, শ্বাস রুদ্ধ হয়েছিল। রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাওরে অত্যন্ত সরল কিন্তু প্রবল মর্যাদার সাথে বলতে শুরু করলেন, আজ সকালে ওরা এসেছিল। ওদের কাছে আলোচনা নয়, ভয় ছিল। ওরা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি এখানে বসে আছি, কারণ এই মাটি কারো আদেশে চলে না, নিজের জনগণের বিশ্বাসে চলে। তিনি হাতে একটি লাল ফোল্ডার তুলে নিলেন, যার ওপর একটি বিদেশি দূতাবাসের শিলমোহর স্পষ্ট ছিল। ফোল্ডারটি সবার সামনে রেখে তিনি বললেন, এই সেই নথি যাতে আমাকে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে, শুধু এই কারণে যে আমি স্বাধীনতার কথা বলি। ঘরে বসা এক তরুণ ছাত্র এগিয়ে এসে বলল, আমরা আফ্রিকাকে অস্থিতিশীল করছি না, আমরা আফ্রিকাকে পুনর্নির্মাণ করছি। এই বাক্যটি সারা দেশে প্রতিধ্বনিত হল। বাজারে, স্কুলে, মসজিদের বাইরে এবং এমনকি বৃষ্টিতে ভেজা ছাদে লাগানো রেডিও স্পিকারে সবাই শুনছিল। প্রাসাদের ভেতরে থাকা এজেন্টরা সেই সম্প্রচার দেখল এবং এক মুহূর্তে সব কিছু স্পষ্ট হয়ে গেল। তারা শুধু একজন মানুষকে গ্রেফতার করতে আসেনি, তারা একটি চিন্তাধারাকে পিষে ফেলতে এসেছিল, এবং সেই চিন্তাধারা এখন লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে। রাষ্ট্রপতি ত্রাওরে ক্যামেরার দিকে তাকালেন এবং শুধু এতটুকুই বললেন, যদি ওরা একটি কণ্ঠকে নীরব করতে পারে, তবে সবাইকেও করতে পারে, কিন্তু শুধু তখনই যদি আমরা নীরব থাকি। আর এখন কেউ নীরব ছিল না। রাষ্ট্রপতি ত্রাওরের ভাষণ যেন পুরো দেশে আগুন লাগিয়ে দিয়েছিল, কিন্তু এটা সেই আগুন ছিল না যা কিছু পুড়িয়ে দেয়। এটা ছিল সেই আলো যা প্রতিটি অন্ধকারকে চিরে ফেলে। ওয়াগাডুগুর রাস্তায় যারা এতক্ষণ শুধু দেখছিল, তারা এখন বলতে শুরু করেছিল। যারা চুপ ছিল তারা ক্ষুব্ধ হয়ে গিয়েছিল, আর যারা ভীত ছিল তারা এখন সামনের সারিতে দাঁড়িয়েছিল। কিন্তু এটা শুধু শুরু। রাষ্ট্রপতির গোপন নেটওয়ার্ক জাদা এখন সেই পর্যায়ে শুরু করেছিল যা বছরের পর বছর ধরে শুধু মানচিত্র, পরিকল্পনা এবং সংকেতে লুকিয়েছিল। তারা সেই নথিগুলো জনসম্মুখে আনতে শুরু করল, যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে নিরাপদ ফাইলে দফন করা ছিল। সেই গোপন চিঠি, বৈঠকের কার্যবিবরণী এবং রেকর্ড করা অডিও কথোপকথন, যেখানে রাষ্ট্রপতি ত্রাওরের বিরুদ্ধে ষড়যন্ত্রের শিকড় খোঁজা হয়েছিল। প্রথমে যে কাগজটি জনসমক্ষে এলো তা ছিল একটি আন্তর্জাতিক বৈঠকের গোপন কার্যবিবরণী, যাতে স্পষ্ট শব্দে লেখা ছিল, রাষ্ট্রপতি ত্রাওরেকে যত তাড়াতাড়ি সম্ভব দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া জরুরি। যদি তিনি শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকেন, তবে তার জনপ্রিয়তা অন্যান্য দেশে বিদ্রোহের পরিবেশ তৈরি করতে পারে। নীরবে পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হলো। এটা পড়তেই সবার হুঁশ উড়ে গেল। এর সাথে একটি অডিও সম্প্রচার করা হলো। এটি কোনো এক কূটনীতিক ছিল, যে তার সহকর্মীদের বলছিল, ও তরুণদের জাকিয়ে তুলছে। যদি একটি দেশ ওর অনুসরণ করে, তবে দ্বিতীয়টিও করবে, তৃতীয়টিও। আমাদের এই ধারা বন্ধ করতে হবে। এই প্রমাণগুলো জনগণের কাছে পৌঁছাতেই ওয়াগাডুগুতে ক্রোধ নয়, বরং বিশ্বাসের ঢেউ বয়ে গেল। সেই বিশ্বাস যে রাষ্ট্রপতি ত্রাওরের সাথে যা কিছু হচ্ছে তা শুধু একজন মানুষের বিরুদ্ধে নয়, বরং পুরো মহাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। আফ্রিকান দেশগুলোর নেতৃত্ব জরুরি বৈঠক আহ্বান করল। মালি, চাঁদ, গিনি এবং নাইজারের প্রতিরক্ষা মন্ত্রীরা যৌথ বিবৃতি জারি করল যে আফ্রিকার ভবিষ্যতের উপর কোনো বহিরাগত হাত প্রভাব ফেলতে পারবে না। এই হামলা একটি দেশের উপর নয়, পুরো আফ্রিকার উপর।
জনগণের চাপ বাড়তে লাগল। পশ্চিমা দূতাবাসগুলো তাদের কর্মীদের ফিরিয়ে নিতে শুরু করল। কেউ কেউ বলল যে এই হামলার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু জাদার প্রকাশ করা প্রমাণগুলো চিৎকার করে সত্যি বলছিল। অন্যদিকে প্রাসাদে বন্দী এজেন্টরা এখন হতাশা, লজ্জা এবং আতঙ্কের শিকার ছিল। না বাইরে থেকে কোনো যোগাযোগ, না ভেতর থেকে কোনো সাহায্য। তাদের মুখের ছবি, তাদের সংস্থার নাম সবকিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এখন তারা শুধু গুপ্তচরই ছিল না, বরং প্রমাণে পরিণত হয়েছিল। প্রাসাদের করিডোরে দাঁড়িয়ে থাকা এক তরুণ রক্ষী তাদের দিকে তাকিয়ে আসতে কিন্তু গম্ভীর স্বরে বলল, তোমরা আমাদের দুর্বল ভেবেছিলে, দাস ভেবেছিলে, তোমরা ভেবেছিলে আমরা বিভক্ত, কিন্তু আজ তোমরা দেখছ আমরা এক দেহের মতো মুত্তাহিদ হয়েছি। রাষ্ট্রপতি ত্রাওরে একটি গোপন কক্ষে বসে সমস্ত ফাইল পর্যালোচনা করলেন। তার মুখে না ছিল ক্রোধ, না ছিল ভয়, বরং এক অদ্ভুত নীরব আত্মবিশ্বাস। তিনি বললেন, আমরা শুধু হামলাটিকেই থামাইনি, আমরা ওদের মুখোশ খুলে দিয়েছি। এখন দুনিয়া জেনে গেছে আমরা জেগে উঠেছি। আর জাদা নেটওয়ার্ক পরবর্তী গোপন ফাইলটি আপলোডের জন্য প্রস্তুত করল। দিনের দ্বিতীয় প্রহর। ওয়াগাডুগুর রাস্তায় সূর্যের তাপ বেড়ে গিয়েছিল, কিন্তু শহরের অ্যাটমসফিয়ারে এক অন্য ধরনের উত্তাপ অনুভূত হচ্ছিল। সর্বত্র নীরবতার পরিবর্তে গুঞ্জন এবং গুঞ্জনের পরিবর্তে স্লোগান ধ্বনিত হতে লাগল। এই স্লোগান কোনো রাজনৈতিক দলের ছিল না, এই শব্দগুলো কোনো আন্দোলনের মুখপাত্র বলছিল না। এরা ছিল সাধারণ মানুষ, সাধারণ তরুণ, সাধারণ শ্রমিক, সাধারণ নারী, যারা প্রথমবারের মতো নিজেদের ভাষায় বলছিল, আমাদের মাটিতে সিদ্ধান্ত এখন বাইরে থেকে আসবে না। প্রাসাদের ভেতরে রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাওরে জাদা নেটওয়ার্কের কেন্দ্রীয় স্ক্রিনের সামনে বসেছিলেন। সামনের মানচিত্রে পুরো শহরের পরিস্থিতি দেখা যাচ্ছিল। প্রতিটি জায়গায় চাঞ্চল্য ছিল, কিন্তু এই চাঞ্চল্য বিশৃঙ্খলার ছিল না, এটি ছিল সংগঠিত জাগরণের। এই সময় একটি গোপন বৈঠক চলছিল। ত্রাওরের ডান দিকে মালি, চাঁদ এবং গিনির প্রতিনিধিরা বসেছিলেন। বাম দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কৃষক নেতা, শিক্ষক এবং বয়স্ক উপজাতীয় নেতারা উপস্থিত ছিলেন। এই বৈঠকে কোনো প্রোটোকল ছিল না, কোনো লাল গালিচা, কোনো প্রেস কভারেজ নেই। শুধু একটাই নীতি ছিল, এটি ভবিষ্যতের সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত বন্ধ দরজার আড়ালে নয়, জনগণের সাথে হবে। বৈঠকের সময় এক বয়স্ক উপজাতীয় সর্দার উঠে দাঁড়ালেন। তার হাতে সেই পুরনো কাগজটি ছিল, যাতে ত্রাওরে কয়েক মাস আগে তার কাছে পরামর্শ চেয়ে লিখেছিলেন, যদি আমি না থাকি তাহলে কি তোমরা দাঁড়িয়ে থাকবে? আজ সেই বৃদ্ধ বললেন, আমরা দাঁড়িয়ে আছি, আর যতদিন সূর্য পূর্ব দিক থেকে উঠবে আমরা দাঁড়িয়ে থাকব। রাষ্ট্রপতি আস্তে করে মাথা নাড়লেন। ঠিক সেই মুহূর্তে জাদা নেটওয়ার্কের এক সাইবার বিশেষজ্ঞ ঘোষণা করল, সমস্ত আন্তর্জাতিক সংস্থা আমাদের ফাঁস করা ফাইলের সত্যতা নিশ্চিত করেছে। বিশ্ব মিডিয়ায় প্রথমবারের মতো খোলাখুলিভাবে আলোচনা হচ্ছে যে এই ঘটনা কোনো অভ্যন্তরীণ সংঘাতের ফল নয়, বরং বহিরাগত হস্তক্ষেপ ছিল। এই খবর বিদ্যুতের মতো সারা দেশে ছড়িয়ে পড়ল। পশ্চিমা মিডিয়া যে এখন পর্যন্ত নীরব দর্শক হয়েছিল, হঠাৎ চমকে উঠল। এক বিখ্যাত সাংবাদিক তার রিপোর্টে লিখল, এটি শুধু একজন আফ্রিকান রাষ্ট্রপতির ওপর হামলা ছিল না, এটি ছিল পুরো মহাদেশের আত্মমর্যাদার উপর হামলা, এবং এই হামলা ব্যর্থ হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া এলো জনগণের পক্ষ থেকে। ওয়াগাডুগুর কেন্দ্রীয় চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। কারো হাতে বন্দুক ছিল না, কারো মুখে মাস্ক ছিল না, শুধু জলজলে চোখ আর দৃঢ়তায় ভরা ভাষা ছিল। চারদিকে একটাই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, ত্রাওরে বেঁচে আছে, আর আমরা জেগে উঠেছি। প্রাসাদের ভেতরে থাকা বিদেশি এজেন্টরা এখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাদের বার্তাগুলো এখন শুধু তাদের নিজেদের মস্তিষ্কে ঘুরছিল। তাদের সংস্থাগুলো নীরব ছিল, তাদের প্রভুরা সম্পর্কহীন, এবং তাদের সহকর্মীরা অসহায়। একজন এজেন্ট দেয়ালের দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, আমরা ভেবেছিলাম আমরা কোনো পশ্চাৎপদ দেশে এসেছি, কিন্তু এই মাটি আমাদের চিনত, আর আমরা একে চিনতে পারিনি। অন্যদিকে রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাওরে সমস্ত প্রতিনিধিদের সম্বোধন করে বললেন, আমরা ময়দান খালি ছাড়িনি, আমরা তাকে জাগিয়ে তুলেছি। আজ দুনিয়া দেখেছে যে যদি একটি জাতি ঐক্যবদ্ধ হয়, তবে কোনো গোপন শক্তি তাকে নত করতে পারে না। এবং তারপর নীরবে তিনি বললেন, কিন্তু যুদ্ধ শেষ হয়নি, আমরা শুধু পর্দা সরিয়েছি, আসল পরীক্ষা এখন শুরু হবে। ওয়াগাডুগুর রাস্তাগুলো এখন শুধু স্লোগান শুনছিল না, বরং সারা বিশ্বের ক্যামেরার কেন্দ্রে পরিণত হয়েছিল। যে কণ্ঠস্বর একটি গোপন সুড়ঙ্গ থেকে শুরু হয়েছিল, তা এখন সব দিকে প্রতিধ্বনিত হচ্ছিল। আফ্রিকার অন্যান্য শহর, বামাকো, এনজামেনা, কোনাক্রি, দারুসালাম এবং এমনকি জোহানেসবার্গ পর্যন্ত সংহতির বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল। মানুষ ব্যানার হাতে চত্বরে জড়ো হয়ে
রাষ্ট্রপতি ত্রাওরের সাথে একাত্মতা প্রকাশ করছিল। প্রাসাদের ভেতরে থাকা 4 জন বিদেশি এজেন্ট এখন বারবার একে অপরকে একই প্রশ্ন করছিল, এখন আমাদের কি হবে? তাদের আশা ছিল যে হয় তাদের দেশ তাদের কূটনৈতিক সুরক্ষা দেবে, অথবা ওয়াগাডুগু সরকার প্রতিশোধমূলক কঠোর আচরণ করবে। তারা মানসিকভাবে গ্রেফতার, কারাবাস বা মিডিয়া ট্রায়ালের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি ত্রাওরে অন্য কিছু ভেবে রেখেছিলেন। তিনি প্রকাশ্যে স্বীকার করতে শুরু করেছিলেন যে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং আফ্রিকান ইতিহাসের একটি নতুন মোড়। জাতিসংঘের সাধারণ পরিষদে একটি জরুরি প্রস্তাব আনা হল। কয়েক ডজন দেশ এই ঘটনার নিন্দা জানালো এবং রাষ্ট্রপতি ত্রাওরের নেতৃত্বকে প্রশংসা করল। কিছু শক্তি, যারা পর্দার আড়ালে ষড়যন্ত্রের অংশ ছিল, তারা নীরব রইল। তাদের জিহ্বা বোবা ছিল এবং দৃষ্টি নত ছিল। আফ্রিকান দেশগুলোতে সংহতির এক নতুন ঢেউ উঠল। নাইজার, মালি, গিনি এবং বুর্কিনা ফাসো যৌথভাবে ঘোষণা করল, এখন থেকে আমাদের মাটিতে কোনো সিদ্ধান্ত বাইরে থেকে চাপিয়ে দেওয়া হবে না। আমরা আমাদের সার্বভৌমত্বের রক্ষক নিজেরাই। এই ঘোষণায় ঔপনিবেশিকতার সেই ক্ষত, যা শতাব্দীর পর শতাব্দী ধরে পুরনো ছিল, আজ প্রথমবারের মতো মলমের রূপ নিল। প্রজন্ম ধরে দাসত্ব, শোষণ এবং ঔপনিবেশিক শক্তির ষড়যন্ত্রের শিকার হওয়া মহাদেশের মানুষ অনুভব করল যে তারা এখন কেবল ইতিহাসের রেফারেন্স নয়, নিজেরাই ইতিহাস হতে চলেছে। রাষ্ট্রপতি ত্রাওরের সেই বাক্যগুলো, যা তিনি তার লাইভ ভাষণে বলেছিলেন, এখন দেয়ালে লেখা হচ্ছিল, স্কুলে পড়ানো হচ্ছিল এবং তরুণদের হৃদয়ে জ্বলছিল। যদি একটি কণ্ঠকে নীরব করা যায়, তবে সবাইকেও করা যায়, কিন্তু শুধু তখনই যখন আমরা নিজেরা নীরব থাকি। আর আফ্রিকান তরুণরা এখন নীরব ছিল না। ওয়াগাডুগুতে জায়গায় জায়গায় আওয়ামী চক্র, পাবলিক সার্কেলস প্রতিষ্ঠিত হতে লাগল। প্রতিটি পাড়ায় রাতে চত্বরে বসে মানুষ রাজনৈতিক চেতনা, বিশ্বশক্তির চক্রান্ত এবং নিজেদের পরিচয় নিয়ে আলোচনা করত। জ্ঞান এখন শুধু বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব রইল না, বরং রাস্তায় বিক্রি হওয়া সেই চারণভূমি হয়ে উঠল, যা থেকে প্রত্যেক ব্যক্তি আলো নিচ্ছিল। জাদা নেটওয়ার্ক এই চেতনার ঢেউকে বাস্তব রূপ দিতে শুরু করেছিল। গ্রামে মোবাইল স্কুল, স্মার্টফোনে অফলাইন লাইব্রেরি এবং বিপ্লবী ভাষণের ওপর ভিত্তি করে অডিও বুক বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছিল। একটি ছোট গ্রামে এক 12 বছরের মেয়ে তার শিক্ষককে জিজ্ঞেস করল, আমরাও কি একদিন রাষ্ট্রপতি ত্রাওরে হতে পারব? শিক্ষক হেসে উত্তর দিলেন, তোমাদের প্রত্যেকেই ত্রাওরে হতে পারো যদি তোমরা ভয়কে অস্বীকার করতে শেখো। প্রাসাদে রাষ্ট্রপতি ত্রাওরের চারপাশে এখন উপদেষ্টারা নয়, তরুণেরা বসেছিল। তিনি ঐতিহ্য ভেঙে দিয়েছিলেন। এখন সিদ্ধান্ত কোনো বন্ধ ঘরে হতো না, বরং খোলা আকাশের নিচে আওয়ামী পরামর্শের মাধ্যমে নেওয়া হতো। এই ষড়যন্ত্র শুধু আমার বিরুদ্ধে ছিল না, এটা ছিল আমাদের পরিচয়, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের ভবিষ্যতের বিরুদ্ধে। ওরা আমাদের দুর্বল, বিভক্ত, উদাসীন ভেবেছিল, কিন্তু আমরা এক ছিলাম এবং জাগ্রত ছিলাম। রাষ্ট্রপতি কিছুক্ষণ থামলেন, তারপর হাতে একটি পুরনো কাগজ তুলে নিলেন, সেই গোপন পরিকল্পনা যার অধীনে তাকে নীরবে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমি চাইলে এই কাগজটি পুড়িয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি এটি সংরক্ষণ করব, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে যে যখনই কেউ তোমাদের স্বাধীনতার উপর প্রশ্ন তুলবে, তোমরা কিভাবে উত্তর দিয়েছ। এরপর তিনি জাদা নেটওয়ার্কের কর্মীদের মঞ্চে ডাকলেন। তরুণ ছেলেমেয়ে, গ্রামীণ স্বেচ্ছাসেবী এবং প্রাক্তন সৈন্য, তারা সবাই, যারা উর্দি ছাড়া, অস্ত্র ছাড়া, শুধু বিশ্বাস, বুদ্ধি এবং আনুগত্য দিয়ে এই বিপ্লবকে সম্ভব করেছিল। রাষ্ট্রপতি বললেন, এরাই এই মাটির আসল রক্ষিত, এরাই আমাদের নতুন শিক্ষক, আমাদের কমান্ডার এবং আমাদের নেতা। করতালি বাজতে লাগল, চোখে জল এবং মুখে হাসি ছিল। তারপর এমন এক মুহূর্ত এলো যা হয়তো শতাব্দীতে একবার আসে। ত্রাওরে ঘোষণা করলেন, আমি আজ থেকে এই চেয়ারটিকে শুধু একজন সেবক হিসেবে গণ্য করব। আমার পরে যে আসবে সে জনগণের দ্বারা নির্বাচিত হবে, শক্তির দ্বারা নয়। আমরা এমন একটি সংবিধান তৈরি করব যা প্রত্যেক শিশুকে এই অধিকার দেবে যে সে তার দেশের সিদ্ধান্তে অংশ নিতে পারবে। মানুষ দাঁড়িয়ে গেল। পুরো চত্বরে একটাই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, ত্রাওরের পথেই আমাদের পথ। তারপর হঠাৎ আকাশে আগুন ছাড়া, বারুদ ছাড়া আলো জ্বলে উঠল। এটা আতশবাজি ছিল না, এটা ছিল আশা। দেশের বিভিন্ন অংশে, মসজিদের মিনার থেকে, গির্জার ঘণ্টা থেকে এবং গাছের ছায়ায় বসে থাকা বৃদ্ধেদের দোয়া থেকে একটাই বার্তা বেরিয়ে আসছিল, আমরা আমাদের মাটিকে নতুন করে চিনেছি। বিশ্ব এই সব কিছু দেখল। ক্ষমতার কেন্দ্রে বসে থাকা মানুষরা অবাক হয়েছিল, কারণ এবার যুদ্ধ কোনো অস্ত্র দিয়ে জেতা হয়নি। এই যুদ্ধ জেতা হয়েছিল চেতনা,
সত্য এবং আত্মমর্যাদা দিয়ে। ত্রাওরে তার ভাষণ শেষ করলেন। আকাশের দিকে তাকিয়ে শেষ কথাগুলো বললেন, আমরা আওয়াজ তুলেছি আর মাটি জবাব দিয়েছে। এই মাটি আর মাথা নত করবে না। আর আফ্রিকার আকাশে এক নতুন দিনের উদয় হলো, দাসত্বের নয়, নীরবতার নয়, বরং মর্যাদা, ঐক্য এবং আত্মমর্যাদার।